সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়েছি গণিত কষে দেখি 2.2 অনুপাত সম্পূর্ণ 2.2 এর সম্পূর্ণ প্রশ্নই আমি বিশ্লেষণ সহ সমাধান দেখাবো। এটা তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাসে অন্তর্ভুক্ত। 1 থেকে 7 পর্যন্ত প্রশ্ন আছে, অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত টোটাল 24টি অঙ্ক আছে। আমি সকল প্রশ্নই বিশ্লেষণ করব এবং সকল সূত্র কিন্তু নিখুঁতভাবে দেখাবো যে কোন অঙ্কে কোন সূত্র ব্যবহার হয়। কাজেই তোমরা যারা এই অনুপাত সমানুপাত একটু কম বুঝো বা যারা মোটামুটি বুঝো সবার জন্যই কিন্তু এই ভিডিওটি। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। দেখতে পাচ্ছ তোমরা কষে দেখি 2.2, আর এখানে টোটাল 1 থেকে 7 দাগ নম্বর পর্যন্ত অঙ্ক আছে। তো 1 দাগ নম্বরে 8টি অঙ্ক, 2 দাগ নম্বরে 8টি অঙ্ক, 3 দাগ নম্বরে 4টি অঙ্ক, তারপর 4, 5, 6, 7 এরকম সমস্ত প্রশ্নই আমি দেখাবো। তো 1 দাগ নম্বর যদি আমি প্রশ্নগুলি দেখি, এখানে নিচের অনুপাতগুলি লঘিষ্ঠ আকারে পরিণত করি এবং প্রত্যেকটি অনুপাতের ব্যস্ত অনুপাত লিখি। হ্যাঁ, তাহলে আমরা প্রথমেই যাব এখানে কত কত আছে প্রশ্নগুলি এক এক করে দেখি। এখানে এই যে টোটাল এর 1 নম্বরে 12:15 আছে। তাহলে 12:15 যদি বলি, কিন্তু আগে একটু সূত্রগুলি দেখে নেই। অনুপাতের লঘিষ্ঠ করতে হবে A:B সমান A/GCD অনুপাত B/GCD। ব্যস্ত অনুপাত A:B B:A। ব্যস্ত অনুপাত হচ্ছে যেমন 2:3 3:2 ব্যস্ত অনুপাত। আবার মিশ্র অনুপাত হচ্ছে কি AB BCD EF এরকম থাকলে একদিকে থাকে, অর্থাৎ প্রথমগুলির ACE এগুলির গুণফল, আবার BDF এগুলির গুণফলের অনুপাত, এটাই ব্যস্ত অনুপাত। যাই হোক, হচ্ছে সূত্র। আমরা সরাসরি চলে যাবো 1 নম্বরের লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে, তারপর প্রত্যেকটি অনুপাতের ব্যস্ত অনুপাত লিখতে হবে। তাহলে প্রথম প্রশ্ন যদি বলি, 12 এবং 15 আসলে লঘিষ্ঠ আকারে পরিণত করার একটা সিস্টেম হচ্ছে যদি গসাগু জানো। তাই 12 এবং 15 এমন একটা সংখ্যা যে সংখ্যাকে দুটোতেই ভাগ যায়, যেমন 3, এটাই গসাগু বলে। তো 12, 15 গসাগু যদি 3, তা 12কে 3 দিয়ে ভাগ করলে 3 4 12 অর্থাৎ 4 হয়। আবার 15কে 3 দিয়ে ভাগ করলে 5 হয়, তো 4:5। তাহলে ব্যস্ত অনুপাত হবে, আমরা জানি আগেরটা পরে পরেরটা আগে আসে, সেটাকেই বলে ব্যস্ত অনুপাত। অর্থাৎ 4:5 এর ব্যস্ত অনুপাত হবে 5:4, এটাই হবে উত্তর। এরপর আমরা চলে যাব 2 নম্বর 36 এবং 54। তো 36 এবং 54 যদি বলি, 36 আর 54 এর গসাগু 18, 18 দিয়ে ভাগ করতে হবে। 18 দুগুণ 36, তাহলে ভাগফল 2। আবার 54কে 18 দিয়ে 3 18 54, ভাগফল 3 2:3, আর ব্যস্ত অনুপাত হবে 3:2। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 75 120। 75 120 যদি দেখি, এর গসাগু হবে 15, 5 15 75, অর্থাৎ ভাগফলটা 5 আসবে। আর 8 15 120, অর্থাৎ 8 আসবে। 5:8 ব্যস্ত অনুপাতে হবে 8:5। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার 169 221। তাহলে 169 221 মধ্যে গসাগু হবে 13। 169 ভাগ 13 করলে দেখা যাচ্ছে 13 আসে, এবং 221কে 13 দিয়ে ভাগ করলে 17 আসে, আর ব্যস্ত অনুপাত হবে 17:13। অর্থাৎ আমার সূত্রেও দেখিয়েছি, যদি A:B অনুপাত হয় তার ব্যস্ত অনুপাত হবে B:A। আবার 1:2:3 যদি অনুপাত হয় তার ব্যস্ত অনুপাত হবে 3:2। কাজে ব্যস্ত অনুপাতগুলি আগেরটা পরে পরেরটা আগে হয়। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার 9xy 12xy। তাই 9xy এবং 12xy এর দেখো xy দুটোতেই আছে। xy কাটা দিয়ে যদি লিখি 9:12। এখন আবার 9কে 3 দ্বারা ভাগ করা যায়, 3 3 9 3 4 12, অর্থাৎ 3:4। ব্যস্ত অনুপাত হবে 4:3। এরপরের প্রশ্ন হচ্ছে কি 429 663। এর গসাগু হবে 39। 39 দ্বারা ভাগ করলে 429কে 39 দ্বারা ভাগ করে 11 আসে, আর 663কে 39 দ্বারা ভাগ করে 17 আসে, আর ব্যস্ত অনুপাত হবে 17:11। এরপরের প্রশ্ন হচ্ছে কি তোমার 3b আর 12c। তাহলে এখানে 3b এবং 12cর মধ্যে শুধু 3 দ্বারা ভাগ যায়, অর্থাৎ গসাগু 3। তাহলে B:4c হবে উত্তর। ব্যস্ত অনুপাত হবে 4c/b। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন হচ্ছে 23 নম্বর 25xyz 625xyz। আমরা যদি 25xyz কেটে দিই তাহলে 25 এবং 625। তো 25কে 25 দিয়ে ভাগ করলে 25 একে 25, 25কে 625 দিয়ে ভাগ করলে 25, এর ব্যস্ত অনুপাত হবে 25:1। গেল 1 নম্বরের প্রশ্ন। এবার আমরা যাব 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্নে কি বলেছে, অনুপাতগুলি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করে তার ব্যস্ত অনুপাত লিখে। তাহলে দেখো
2.5 আছে, 12.5 আছে, তাই এখানে দশমিকের পরে একটা ঘর অর্থাৎ 10 দিয়ে গুণ করব, দুটোকেই 10 দিয়ে গুণ করলে এখানে হবে 25 আর এখানে হবে 125। তাহলে আমি যদি 25 দিয়ে ভাগ করি, 25 একে 25, 5 25-এ 125, তারপরে ব্যস্ত অনুপাত হবে 5:1 হয়ে গেল। এরপরে 5/8 অনুপাত 7/16। তাহলে এটাকে যদি আমি এলসিএম করি 8 এবং 16 তাহলে 16 হয়, তো 16 দিয়ে গুণ করব, 16 দিয়ে গুণ করলে 5 2 10 হবে এখানে, আর এখানে 16 দিয়ে গুণ করলে 7 হবে, তো 10:7 আর ব্যস্ত হবে 7:10। এরপর এটা যদি আমি দেখি 0.7 0.49 অর্থাৎ 100 দিয়ে গুণ করব, কারণ দশমিকের পরে দুটো ঘর থাকলে 100 দিয়ে গুণ, দশমিকের পরে একটা ঘর থাকলে 10 দিয়ে গুণ, তাহলে এটা হবে 70, আর এটা 100 দিয়ে গুণ করলে 49, 70 49কে 7 দিয়ে যদি ভাগ করি, 7 10-এ 70, 7 7-এ 49, ব্যস্ত অনুপাত হবে 7:10। এরপরের প্রশ্ন হচ্ছে 2/5 অনুপাত 3/4। তো 2/5 এর এলসিএম, 5 এবং 4 এর এলসিএম হচ্ছে 20 দিয়ে ভাগ করতে হবে, 20 দিয়ে গুণ করতে হবে, 20 দিয়ে গুণ করলে কি হবে, 5 4 5-এ 20, 4 2 8, আর এখানে 3 5-এ 15 অর্থাৎ 15:8 হবে ব্যস্ত অনুপাত। এরপরের প্রশ্নটা কি বলছে, তোমার 22 অনুপাত 4 সমস্ত 5/7 এরকম যদি হয়, তাহলে আমরা 22কে 22ই লিখব, আর এখানে 4 7-এ 28 আর 5 33/7 হবে। তারপর আমরা কি করব, দেখে তো 22 আছে, আর এটাকে যদি আমরা 7 দিয়ে গুণ করে দিই, 154 অনুপাত 33 হয়ে যায়। তো 154কে যদি 7 দিয়ে 14 দিয়ে ভাগ করি, 11 দিয়ে নাকি, হ্যাঁ 11, তো 14, আর এখানে 11 দিয়ে ভাগ করলে 3, তাহলে 14:3, আর এখানে হবে 3:14। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন, নিচের অনুপাতগুলোকে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করবেন, তার ব্যস্ত অনুপাত লিখি। 7/15, 20 এবং 15 এর লসাগু হচ্ছে 60, 60 দিয়ে গুণ করলে 4 7-এ 28, আর এখানে 3 3-এ 9 অর্থাৎ 20 অনুপাত 9 হবে, আর ব্যস্ত অনুপাত হবে 9 অনুপাত 28। এরপরে আমরা চলে যাব 28 অনুপাত 9 আর 9 অনুপাত 28। এরপর আমরা চলে যাব জি নম্বরে কি বলেছে, এক সমস্ত 2/5, তো 5 একে 5 আর 2 7/5 আর 7/10, তাহলে 5 এবং 10-এর লসাগু 50, 50 দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ, আর 5 এবং 10-এর 10-এই, তাহলে এটাকে 7 2 14, এখানে 7 থেকে 7 আসবে, তাহলে ভাগ 7 দিয়ে করলে 2 অনুপাত 1, আর এখানে থাকবে 1 অনুপাত 2 ব্যস্ত অনুপাত। হ্যাঁ, এরপরে আমরা দেবো 23 নম্বরের প্রশ্ন, তাহলে 4.4 5.61 অর্থাৎ 100 দিয়ে গুণ, 440 561। তাহলে এখানে আমরা যদি দেখা গেছে কত দিয়ে ভাগ করব, তোমার 11 দিয়ে, 4 11 44, আর 56, 5 6 1-কে 51 আসে, তো ব্যস্ত অনুপাত হবে 51:40। গেল আমাদের 2 নম্বর। এবার আমরা যাবো 3 নম্বর, নিচের অনুপাতগুলো মিশ্র অনুপাতে প্রকাশ করি। তাহলে মিশ্র অনুপাত তোমাদের অবশ্যই মনে আছে যে মিশ্র অনুপাত কি, মিশ্র অনুপাতের সূত্র হচ্ছে এদের এইটা যদি কি তুলনা করি এ বি সি এবং ডি ই এফ এভাবে, তাহলে মিশ্র অনুপাত হবে এ তারপরে বি সি, তারপরে তোমার গিয়ে ই, আর এটার সাথে এটা গুণ 6, তারপরে 6, তারপরে 13। যাই হোক, আমরা যদি একটা অঙ্ক দেখি তাহলে ক্লিয়ার বুঝতে পারবো। তো এখানে প্রথম যে পদগুলি আছে, প্রথম পদ হচ্ছে 8 গুণ, এই যে 8 গুণ 3 গুণ 26, এটা করলে 624 হয়। দ্বিতীয় পদ হচ্ছে 6, তারপরে 6, তারপরে 13, তাহলে 6 6 6 13 মানে 468, আর ওটা 624। এখন এটা হচ্ছে মিশ্র অনুপাত, উভয়কে যদি আমরা 156 দিয়ে ভাগ করি, তাহলে 156 624কে 156 দিয়ে ভাগ করলে দেখা যাচ্ছে 4 আসে, এবং 468কে 156 দিয়ে ভাগ করলে 3 আসে। তাহলে অনুপাত হবে এটা 4 থেকে 3 থেকে 4 বড়, কাজে এটা গুরু অনুপাত। প্রথমটা যদি বড় থাকে তাহলে হয় গুরু অনুপাত, প্রথম রাশি যদি ছোট থাকে তাহলে হয় লঘু অনুপাত। এখানে দেখো তোমার এটার সাথে এটা গুণ, তারপরে এটা প্রথম রাশিগুলি গুণ, তাহলে গুণ করলে প্রথম মিশ্র ভগ্নাংশগুলো 1 সমস্ত 1/16 সমান 17/, হ্যাঁ 16, এরকম প্রথম পদগুলো যদি এক এক করে দেখি, তো 7/5 গুণ 5/7 গুণ 3, এগুলো যদি সব গুণ করি তাহলে আমাদের 7 7 চলে গেল, 5 5 চলে গেল, 3 একে 3 থাকলো। দ্বিতীয় পদগুলি যদি গুণ করি তাহলে 3 গুণ 17/16 গুণ 16, 16 16 কাটি, 3 17 51, তাহলে এর মিশ্রণ অনুপাত হবে 3:5, তাহলে 1:7। এটা কিন্তু প্রথম রাশি ছোট, পরের রাশি বড়, কাজে এটা আমরা বলবো
কি এটা বলবো লঘু অনুপাত। পরের প্রশ্ন দেখি কি আছে। একটা অনুপাত আছে 8:5, 7:12, 22:13। তাহলে প্রথম পদগুলি গুণ করলে 8, 7, 22 এগুলি গুণ করলে হয় 1232 এবং দ্বিতীয় পদগুলি যদি গুণ করি 5, 12, 13 এগুলি গুণ করলে কত আসবে? 5, 12, 13 780। এখন মিশ্র অনুপাত এটা হবে, এটাকে 4 দিয়ে ভাগ করলে 308:195। এখন দেখা যাচ্ছে 308 বড়, 195 ছোটো, কাজে এটা গুরু অনুপাত। এরপরের প্রশ্ন প্রথম পদগুলো যদি আমরা আবার আলাদাভাবে গুণ করি, হ্যাঁ, এখানে দুটো রাশি আছে, তাহলে 2/3 গুণ 7/8 এটা করলে 14/24 অর্থাৎ 7/12। দ্বিতীয় পদগুলি গুণ করলে 5 গুণ 2 অর্থাৎ 10, মিশ্র অনুপাত হবে 7/12:10। ভগ্নাংশ দূর করতে 12 দিয়ে গুণ করি, তাহলে 7:120। এখানে 7 থেকে 120 বড়, এটা লঘু অনুপাত। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব 4 নম্বরের প্রশ্ন কি বলছে? বিনা 80টির মধ্যে 50টি সঠিক করেছে, অনুপাতে প্রকাশ করে দেখায় কে বেশি সঠিক করেছে। তাহলে তোমার রিতে 100টি অঙ্কের মধ্যে 60টি অংশ সঠিক করেছে, তাহলে 60/100 অর্থাৎ কাটাকাটি করলে আমরা যদি 20 দিয়ে কাটি, 3 20 60 আর 5 20 100 অর্থাৎ 3/5। আর এটাও যদি আমি করি 0.6 আসে। হ্যাঁ, আবার 50কে 80 দিয়ে যদি, কারণ 80টির মধ্যে 50টি, এটাও যদি করি তাহলে কত আসবে? 0.0 6 অর্থাৎ এটা আসবে 0.625। তাহলে দেখা যাচ্ছে 0.625 বড়, অর্থাৎ বিনার অংশটা বড়, তাই বিনা বেশি সঠিক কাজ করেছে। এরপর আমরা চলে যাব 5 নম্বরের অঙ্ক। 5 নম্বরের অঙ্ক কী বলেছে? এবছরের মাধ্যমিক পরীক্ষা আমাদের বিদ্যালয়ে 150 জন পরীক্ষার্থীর মধ্যে 100 জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে। পাশের বিদ্যালয়ে 100 জন পরীক্ষার্থীর মধ্যে 80 জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এবছর মাধ্যমিক কোন বিদ্যালয়ে গ্রেড এ পেয়ে ভালো ফল করেছে তা অনুপাতে প্রকাশ করি। তাহলে পাশের বিদ্যালয়ে 100 জনের মধ্যে 80 জন গ্রেড এ পেয়েছে, কোন বিদ্যালয়? তা প্রথম বিদ্যালয়ে 150 জনের মধ্যে 100 জন অর্থাৎ 3 ভাগের 2 ভাগ। হ্যাঁ, দ্বিতীয় বিদ্যালয়ে 100 ভাগের মধ্যে 80 ভাগ অর্থাৎ তোমার 5 ভাগের 4 ভাগ। তাহলে এইটাই হবে হলো 0.66। হ্যাঁ, আর এটা হবে 0.8 অর্থাৎ 80 যদি এরকম বলি, আর এখানে 66। তাহলে এইটাই বড়, দ্বিতীয়টা বড়, তাহলে দ্বিতীয় বিদ্যালয় ভালো ফল করেছে। এরপরের প্রশ্ন 6 নম্বরের প্রশ্ন। দুটি বাড়ির দামের উপর পরিস্থিতি, দ্বিতীয়টির দাম 4,20,000 টাকা। প্রথম বাড়িটির দাম হিসাব করে প্রথম বাড়ির দাম যদি 70,000 টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাত কত হতো? তো আমরা যদি দেখি একটু অনুপাত 4:3, তাহলে এখানে যেহেতু দ্বিতীয় বাড়ি 3:4:3 আছে, তাই থ্রাইজ এক্স হবে তোমার কি হলো 4,20,000, তাই এক্স হবে হচ্ছে তোমার 1,40,000। প্রথম বাড়ি 4x, এটা হচ্ছে 5,60,000। নতুন দাম আরও 70,000 বেশি অর্থাৎ 6,30,000। নতুন অনুপাত 6,30,000 অনুপাত 4,20,000, কাটলে 3:2 হয়। এরপরে আমরা দেখব 7 নম্বরের অঙ্ক। একটি বাঁশের 2 টুকরা দৈর্ঘ্যের অনুপাত 3:1। প্রথম টুকরা 30 ডেসিমিটার, দ্বিতীয় টুকরা 15 ডেসিমিটার। মোট বাঁশের দৈর্ঘ্য কত? তাই অনুপাতে যদি বলি প্রথম অংশ 30, মানে 3 অংশ হচ্ছে 30, 1 অংশ হচ্ছে 10, দ্বিতীয় অংশ 10, মোট 40 ডেসিমিটার। কাজেই দ্বিতীয় অংশ হবে 15, 1 অংশ 15 এবং 3 অংশ 45। এভাবে মোট হচ্ছে 60 ডেসিমিটার। আমরা যদি প্রশ্নটা আবার একটু দেখি, হ্যাঁ, তাহলে সারণী থেকে যে টুকরোগুলোর দৈর্ঘ্য কী হতে পারে, বাঁশটির দৈর্ঘ্য, এভাবে তোমরা উত্তরগুলি দেখে নেবে। যাই হোক, এই ছিল তোমাদের এই যে কষা দেখি 2.2 এর সম্পূর্ণ সমাধান। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে সমস্ত প্রশ্নের উত্তরই ক্লিয়ার হয়ে যাবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।